ওয়েলকাম ব্যাক। সো কি খবর সবার? ভালো তো সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আরেকটা উইকেন্ড, আর যেখানে আমরা মোটামুটি সমস্ত লিগেরই, বিশেষ করে প্রিমিয়ার লিগ, লা লিগা, যেহেতু ওই দুটোই বেশি ফলো করা হয়, সো তার ম্যাচ ডে 2 এসে গেছে। এবার ফার্স্ট ম্যাচ ডেতে কি কি হয়েছে আমরা সবাই দেখেছি, আমরা সেটা নিয়ে আলোচনাও করেছি। অ্যান্ড দেন ম্যাচ ডে 2তে কি হতে পারে সেটা আমরা নিয়ে একটু ছোট্ট করে একটু কথা বলবো আজকে। যে ম্যাচ ডে 1 দেখার পর সেটার ওপর বেস করে যে কি হতে পারে ম্যাচ ডে 2তে। কারণ ম্যাচ ডে 1 দেখে বিশেষ করে আলোচনা করব 3-4টে জিনিস নিয়ে। যেমন প্রথম কথা, রিয়াল মাদ্রিদ বার্সেলোনা, তাদের ট্রান্সফার, তাদের পারফরমেন্স, এসব নিয়ে। ইউনাইটেড অ্যাজ ইউজুয়াল কথা তো বলতেই হবে। অ্যান্ড সিটি। প্রিমিয়ার লিগে এই উইকের আমার মতে যেটা সবচেয়ে বড় ম্যাচ, সেটা হচ্ছে আর্সেনাল ভার্সেস অ্যাস্টন ভিলা। এই উইকের এটা সবচেয়ে বড় ম্যাচ। তো সবার প্রথমে চলে যাব রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা নিয়ে। প্রথম কথা, বার্সেলোনা নিয়ে কিছু বলতে হবে। যে বার্সেলোনার এই যে অদ্ভুত ট্রান্সফার স্ট্র্যাটেজি, সেটা কোথা থেকে আমদানি করে বার্সেলোনার এই ট্রান্সফার যে ট্যাকটিক্সটা বা স্ট্র্যাটেজি, এটাকে অনেকটা কিরকম কম্পেয়ার করা যায়। আমি ফেসবুকেই দেখছিলাম, অন্যের থেকে টোকা তো তাই বলে দিই ভাই আগে থেকে, যে আগে স্যামসাং ফোন মনে আছে আপনার? হয়তো ফোনের স্পেস নেই, আর কারণ স্পেস খুব কম থাকতো। নতুন একটা অ্যাপ আপনি ইনস্টল করতে চাইছেন, আর সেখানে বারবার মেসেজ দিচ্ছে যে আপনাকে এত জিবি ফাঁকা করতে হবে। অন্য অ্যাপ আনইনস্টল করে যেই আপনি সেইটা ফাঁকা করলেন, তারপর আবার যখনই নতুন অ্যাপটা ইনস্টল করতে যাচ্ছেন, তখনও দেখাচ্ছে আপনাকে আরও জায়গা ফাঁকা করতে হবে। বার্সেলোনা প্লেয়ার নিতে পারছে না, পুরনো প্লেয়ার থাকতে, তাদেরকে স্কোয়াড থেকে সরাতে হবে বা তাদেরকে বিক্রি করতে হবে। আর বিক্রি করে দেওয়ার পরও নিতে পারছে না। আর যে টিমটার এই মুহূর্তে মিডফিল্ডের এই অবস্থা, পেদ্রি গাবি কবে ফিরবে কেউ জানে না। দুটো ইয়াং প্লেয়ারকে দিয়ে, হ্যাঁ ঠিক কথা যে ভ্যালেন্সিয়ার এগেনস্টে বার্সেলোনা ভালো পারফরমেন্স করেছে, ইট ওয়াজ আ গুড পারফরমেন্স, সেই ম্যাচটা জিতেছে তারা। বাট পুরো সিজন কি শুধুমাত্র, কারণ না ফ্র্যাঙ্কি আছে, না পেদ্রি আছে, না গাবি আছে এখন। এত ইয়াং প্লেয়ার দিয়ে, একাডেমি ট্যালেন্ট দিয়ে আপনি সিজনের কয়েকটা ম্যাচ তো উতরে যাবেন, কিন্তু পুরো সিজন কি হবে যেখানে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল আছে, নিউ ফরম্যাটে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল আছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে ইকের গুন্ডোগান, আমি এই ট্রান্সফারটার সত্যি মাথামুন্ডু বুঝতে পারছি না। গুন্ডোগানকে ছেড়ে দেওয়া হলো, গুন্ডোগান সিটিতে ব্যাক করে গেল। কেন ছাড়া হলো, কি রিজন, কোনো ক্লিয়ার নিউজ নেই। কোচের সাথে সমস্যা কিনা, কারণ যখন হ্যান্সি ফ্লিক জার্মানির কোচ ছিলেন, তখন গুন্ডোগানদের পারফরমেন্স কিন্তু ভালো ছিল না ফর হ্যান্সি ফ্লিক। এটা কোনো রিজন কিনা। বাট এখন যেখানে বার্সেলোনার মাঠের এই ক্রাইসিস সিচুয়েশন, সেখানে এই ট্রান্সফারটা কেন? মানে যেটা আমি ভাবছিলাম যে ম্যানচেস্টার সিটিকে এবারে কোথাও একটু আমার দেখে মনে হচ্ছিল যেন একটু উইক। গতবারে 20, এবারে 19 এরকম মনে হচ্ছিল। সেটা এক লাফে 19 থেকে বেড়ে গিয়ে 22 হয়ে গেল গুন্ডোগান এসে যাওয়াতে। এক্সপিরিয়েন্স, প্রিমিয়ার লিগে অলরেডি প্রুভ করে দিয়ে গেছে কি কি করতে পারে। আবার প্রিমিয়ার লিগে 1 বছর পরে আবার ফেরত এসে কি গুন্ডোগান সেটা রিপিট করতে পারবে, আই ডোন্ট নো। বাট এটাতে যেটা হলো, ম্যানচেস্টার সিটি আরও স্ট্রং হয়ে গেল। নাও দে উইল হ্যাভ দ্য অপশন অফ কোভাসিচ, দে উইল হ্যাভ দ্য অপশন অফ এদিকে আপনার ম্যাথিউস নুনেজ, যে এখনো শুরুই করেনি ঠিকঠাক করে। রড্রি কাম ব্যাক করবে, কেভিন দি ব্রুয়নে উইল বি দেয়ার, অ্যান্ড নাও দেয়ার উইল বি গুন্ডোগান। আর গুন্ডোগান সিটিতে কি লেভেলের পারফরমেন্স করে, যেভাবে অ্যাডভান্স রোলগুলো প্লে করে বক্সে ঢুকে। সো আমরা জানি ইট ইজ গোয়িং টু গিভ পেপ গার্দিওলা আনাদার বুস্ট। এটা একটা নতুন সাইনিংয়ের মতোই ব্যাপার পুরোপুরি। নতুন মানে একটা দুর্দান্ত ব্যাপার হলো ফর ম্যানচেস্টার সিটি। আর আমি সত্যি বুঝতে পারছি না যে বার্সেলোনা কি চাইছে। বাট স্টিল বার্সেলোনা প্লেড আ গুড ম্যাচ এগেনস্ট ভ্যালেন্সিয়া, দেখে ভালো লেগেছে, যেটা রিয়াল মাদ্রিদকে লাগেনি।
রিয়াল মাদ্রিদের ফার্স্ট ম্যাচটা নিয়ে যদি একটুখানি আলোচনা করা হয়, যেটা মাঝখানে আমি করা হয়নি, বাট আমি জানতাম আমি আজকে করব, যে সবাই যেটা বলছে যে ব্যালেন্স থাকছে না যতক্ষণ আপনার এমবাপে, ভিনিসিয়াস, রড্রিগো একসাথে যখনই খেলছে, ব্যালেন্স থাকছে না। সেই ব্যালেন্স তার একটা কারণ কি? বিকজ ভিনিসিয়াসও সেইভাবে ট্র্যাক ব্যাক করছে না, এমবাপেও সেইভাবে ট্র্যাক ব্যাক করছে না, লিঙ্ক আপ প্লে করার জন্য কেউ সেইভাবে নিজের, আর প্রত্যেকেই কাইন্ড অফ লেফট ওরিয়েন্টেড প্লেয়ার হয়ে যাচ্ছে। একটা টাইমে দেখা যাচ্ছিল মাদ্রিদের সমস্ত অ্যাটাকাররা বাঁ দিকে, সো রাইট সাইডে একটা বিশাল ভ্যাকেন্ট জায়গা তৈরি হচ্ছিল। বাট আমার যেটা মনে হয়, আমরা আজকের দিনে সোশ্যাল মিডিয়ার যুগে একটা কথা বারবার ভুলে যাই, যে সব কিছুরই সময় লাগে। এটা তো EAFC 24 বা EAFC আপকামিং 25 নয়, যেখানে জাস্ট একটা প্লেয়ারকে নিলাম, বসিয়ে দিলাম, কম্বিনেশন হয়ে গেল আর নামিয়ে দিলাম। এটা আলটিমেট টিম নয় যে নামিয়ে দিলাম অ্যান্ড দেন চলো স্টার্ট করো, তাকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দাও, গেট ইন বিহাইন্ড, কাম শট, হ্যান ত্যান করে দাও, আর সে দৌড়তে শুরু করে যাবে সব কম্বিনেশন। এখানে ইট উইল টেক টাইম, এটা সময় নেবে। বাট হ্যাঁ, এটাও ঠিক কথা যে অ্যানসেলোত্তিকে অনেক তাড়াতাড়ি এই কম্বিনেশনটাকে ফেরত আনতে হবে, মানে ব্যালেন্স, প্রপার ব্যালেন্সটা। আর আমার যেটা দেখে মনে হয়েছে যে দেখুন, এমনিতেই এত বড় সাইনিং, তো সেক্ষেত্রে একটা দুটো ম্যাচ খারাপ খেলেই এমবাপের দিকে কি বাজে সাইনিং, হাইপ, এইসব চলবে এগুলো। বাট যে জিনিসটা আমাদের ভুললে হবে না, যে এমবাপে, ভিনিসিয়াস আর রড্রিগো তিনজনই এমন একটা প্লেয়ার যারা মোমেন্টসে ম্যাচ পাল্টে দিতে পারে নিজেদের ক্ষমতায়। হ্যাঁ, কোথাও যেটা আমার মনে হয়েছিল ফার্স্ট ম্যাচ দেখে, যে সবাই কিছু এক্সট্রা অর্ডিনারি করার চেষ্টায় আছে। আর আরেকটা যেটা আমি ড্যাম শিওর অ্যানসেলোত্তি অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে, সেটা হচ্ছে বেলিংহামের ওপর যে পরিমাণ প্রেশার পড়ছে, ওয়ার্কলোড পড়ছে, সেই ওয়ার্কলোডটা কমানো দরকার, সেই ওয়ার্কলোডটাকে অবশ্যই কমানো দরকার। আদারওয়াইজ বেলিংহাম কিন্তু ইনজোর্ড হয়ে যাবে। বাট ইনিশিয়াল স্টার্ট একটা ম্যাচ দেখে এত কিছু বলা উচিত নয়। সো লা লিগাতে আমার এখন অবধি এটাই মনে হয়েছে যে বার্সার পারফরমেন্স খুব পজিটিভ ছিল, বা তাদের ট্রান্সফার পলিসিস মানে কান ধরার মতো ট্রান্সফার পলিসি, কি ট্রান্সফার পলিসি কেউ বুঝে উঠতে পারে না। আর এদিকে ট্রান্সফার পলিসি অনেকটাই শুধরে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। উগারতে সাইনিংটা প্রায় হবে করছে, আমি জানি না এটা লোন না পার্মানেন্ট, বাট এটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে লোন হবে এই সিজন, অ্যান্ড দেন পার্মানেন্ট পারফর্ম তাকে মানে পরের সিজনে হয়তো ইউনাইটেড তাকে কিনে নেবে, এরকম একটা কিছু সিচুয়েশন তৈরি হচ্ছে। স্যানচো কোথায় যাবে সেটা একটা বড় প্রশ্ন তৈরি হয়ে গেছে, কারণ পিএসজি মোটামুটি রেস থেকে বাইরে। জুভেন্টাস ট্রাই করছে লোনেতে নেওয়া, অ্যান্ড দেন 40 মিলিয়নের সামথিং এর পরের সিজনে কেনার অপশন থাকবে, কিন্তু স্যানচোর যে ওয়েজেসটা, সেটা একটা বিশাল প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে জুভেন্টাসের জন্য। আবার মাঝখানে এটাও জানা গেল যে চেলসি, যারা পৃথিবীর 70% প্লেয়ারকে কিনে ফেলেছে, 70% প্লেয়ার যারা কিনে ফেলেছে, তারাও নিতে পারে স্যানচোকে, কারণ তারা অলরেডি স্টার্লিংকে বলে দিয়েছে আর ওদিকে চিলওয়েলকে বলে দিয়েছে যে তোমাদের প্রয়োজন নেই, তোমরা আমাদের প্রজেক্টের মধ্যে নেই, সো তোমরা এই মুহূর্তে ক্লাব দেখে নিতে পারো। আর এটা কেন এত শেষে বললো আমি জানি না, আমার কাছে এটা খুব ডিসরেসপেক্টফুল দেখছে, প্রচণ্ড রকমের ডিসরেসপেক্টফুল লেগেছে আমার। এটা এতটা খারাপ প্লেয়ার কিন্তু স্টার্লিং বা চিলওয়েল নয়, অন্তত এই রেসপেক্টের জায়গাটা তাদের কাছে আছে। যদি ম্যানেজারের এই কথাটা বলার থাকতো, তাহলে ম্যানেজার সিজনের শুরুতে বলে দিতে পারতো প্রেস কনফারেন্সে, এত পরে কেন, শুরুতেই বলে দিতে পারতো যে তোমাদের চান্স নেই, তোমরা অন্য ক্লাব ট্রাই করতে থাকো। এখন যেখানে আর মাত্র 5 থেকে 6 দিন বাকি, আর মাত্র 5-6 দিন হাতে আছে বা 7-8 দিন হাতে আছে, সেখানে সাডেনলি এই জিনিসটা বলা। বাট কিছু জিনিস ওপেন হয়ে গেছে, যেমন চিলওয়েলের পেছনে ইউনাইটেড যেতে পারে, কেন ইউনাইটেডের কাছে এখন প্রপার কোনো লেফট ব্যাকই নেই। লুকশো ফিরলেও কতদিন ফিরে এসে থাকবে জানা নেই। লুকশোর সাথে ইউনাইটেডের প্লেয়ারদের বন্ডিং যতটা, তার থেকে বেশি ইউনাইটেডের যে তোমার মানে ডক্টর, নার্স, এই স্টাফদের সাথে ওর রিলেশন বা বন্ডিং অনেক বেটার। ঠিক আছে, যত না ও বেশি ইউনাইটেডের স্টেডিয়ামের খাবার খেয়েছে তার থেকে, বা প্র্যাকটিস ফেসিলিটিসের ওই সব জায়গায় খাবার খেয়েছে, তার থেকে বেশি হসপিটালের খাবার খাচ্ছে। তো এটা লুকসর এখন অবস্থা। মালয়েশিয়া লাস্ট যখন ম্যাচ খেলেছিল, তারপর গুন্ডোগান ট্রান্সফার হয়ে 1 বছর বার্সায় খেলে আবার গুন্ডোগান ফিরে আই থিঙ্ক নেমেও যাবে, মালয়েশিয়া এখনো কাম ব্যাক করেনি। তো প্রপার লেফট ব্যাক না থাকাতে শুধুমাত্র
মাজরাউই আর দ্যালোতের ওপর প্রচণ্ড প্রেশার পড়তে পারে। তো আই থিঙ্ক ইউনাইটেডের কাছে একটা ভালো চান্স আছে গো ফর চিলওয়েল। হি ইজ আ গুড প্লেয়ার, হি ইজ এ ভেরি গুড প্লেয়ার। একটু ইঞ্জুরি প্রোন ঠিক কথা, বাট আই থিঙ্ক নেইমামার চেয়ে এই মুহূর্তে কানামামা ভালো, কারণ ইঞ্জুরি প্রোন তো সবাই। যাই হোক, ইউনাইটেড উইল প্লে এগেনস্ট ব্রাইটন। ইউনাইটেড ব্রাইটনের সাথে খেলবে কালকে। আর ব্রাইটনের প্রথম দিনে খেলা দেখে যেটা বুঝতে পারলাম, দে আর সাচ আ গুড টিম। তারা ওয়েল ড্রিলড, ওয়েল কোচ টিম। এটা আমি বরাবর গত সিজনেও বলেছি। এই সিজনে তাদের ডিজার্ভি তারা চলে গেছে, অ্যাজ এ ম্যানেজার আর নেই, কিন্তু নতুন ম্যানেজার, প্রিমিয়ার লিগের সবচেয়ে ইয়াং ম্যানেজার, আর প্রিমিয়ার লিগের ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট স্কোয়াড এটা ব্রাইটন। সো যে খেলাটা প্রথম দিন তারা খেলেছে এগেন্স্ট এভারটন, with that tempo, with that high pressing, with that positional football, with that typical combination play, মানে সুন্দর প্লে মেক করে যে খেলাটা, সো এটা কিন্তু ইউনাইটেডকে, এরিক টেন হাগকে ভাবাবে, নো ডাউট। অ্যান্ড দেন যেটা নিয়ে মানে আর লাস্টে কথা বলা যেটুকু, সেটা হচ্ছে অ্যাস্টন ভিলা ভার্সেস আর্সেনাল। এই ম্যাচটার জন্য আমি খুব ইগারলি ওয়েটিং। অ্যাস্টন ভিলা ভার্সেস আর্সেনাল, উনাই এমরে ভার্সেস মিকেল আর্তেতা। অ্যাস্টন ভিলাকে নিয়ে আমার এই সিজনে বেশ পজিটিভ আমি, কারণ খুব ভালো একজন ম্যানেজার যে এই ধরনের টিমকে নিয়ে খুব ভালো কাজ করতে পারে, যেখানে বড় স্টার্স নেই, সবাই তার কথা মতো চলবে। এবং ওয়েস্ট হ্যামের সাথে 50-50 ম্যাচ ছিল, বাট আলটিমেটলি অ্যাস্টন ভিলা ম্যাচটা বের করে নিয়েছে। সো অ্যাস্টন ভিলাকে কিন্তু দেখে খুব শার্প লেগেছিল। সো ইট ইজ গোয়িং টু বি আ ভেরি টাফ ম্যাচ ফর আর্সেনাল। আর অবশ্যই অ্যাস্টন ভিলার জন্য খুব টাফ ম্যাচ, কারণ খুব কাঁটা কাঁটা লড়াই হবে আমার যেটা মনে হচ্ছে। অবভিয়াসলি আর্সেনাল কিছুটা এগিয়ে, নো ডাউট, বাট স্টিল। তো এটুকুই, এর বাইরে আর কিছু নতুন করে আজকে বলার নেই। গেম উইক 2 ভালো করে দেখি, এনজয় করি, অ্যান্ড দেন উই উইল টক অ্যাবাউট ইট। এটা নিয়ে দেন তারপর ভিডিও আসবে। আর ইন বিটুইন যেটা চলছে কলকাতাতে আপনারা সবাই জানেন, উই আর কন্টিনিউইং দ্যাট প্রোটেস্ট। উই নিড, যেখানে মানে আমরা আরজি কর নিয়ে আমাদের যে দাবিটা, আগামীকাল পরশু দিনকে গোটা কলকাতা পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় অনেক বড় বড় মিছিল আছে। অ্যান্ড আমি যেমন সাথে রোববার আমাদের এখানে বড় সমাবেশ, মানে প্রতিবাদ সমাবেশ হবে, সেখানে আমিও থাকবো। সো আপনারা যেখানে বাড়ি, যেখানে আপনারা অ্যাভেলেবেল থাকবেন, অবশ্যই যাবেন, বিকজ উই ওয়ান্ট জাস্টিস। আর এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ থেমে থাকার কোনো জায়গা নেই। একটা ছোট্ট ঘটনা আপনাদের বলি, যদি এটা ফুটবলের পারিপার্শ্বিক অন্য ঘটনা। গতকালকে আমি যখন বাড়ি ফিরছিলাম কলকাতা থেকে, অ্যান্ড ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 এরকম একটা কিছু হবে, বিশাল বৃষ্টি হচ্ছিল। আমি জাস্ট ডানলপ মোড়ের একটু আগে রাস্তায় প্রচণ্ড ট্রাফিক, সেখানে দাঁড়িয়ে, এবং কালকে হয়তো ডানলপে কিছু একটা হয়েছিল, রাস্তা অবরোধ, এরকম প্রতিবাদ দেখানো, সেখানে উই ওয়ান্ট জাস্টিসের একটা আওয়াজ উঠেছিল, হয়তো এরকমই কিছু একটা হয়েছিল যে কারণে রাস্তা বন্ধ ছিল। এবং যখনই খবরটা পাওয়া গেল যে হ্যাঁ ডানলপ মোড়ে এরকম একটা অবরোধ করা হয়েছে এই কারণে, তো সারপ্রাইজিংলি আমরা প্রায় আধ ঘন্টার ওপর ওই জায়গায় পার্টিকুলার আটকে ছিলাম। মানে অঝোর ধারায় বৃষ্টি পড়ছিল, কিন্তু ওই ট্রাফিক জ্যামের মধ্যে আমি সিঙ্গেল কোনো একটা মানুষকে একবারের জন্য বিরক্ত হতে দেখিনি। এই ট্রাফিকটা হওয়ার কারণে, এই আটকে থাকার কারণে, এই বৃষ্টিতে কন্টিনিউ ভিজছি তার কারণে একটা মানুষকে আমি দেখিনি যে বিরক্তি সুরে বলছে ধর কী সব করে কি হবে। প্রত্যেকে চাইছে এটা করে কিছু একটা হোক এবার। সো সবশেষ ওই একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সারাক্ষণই আরজি করের ডাক্তারটির পাশে আছি, তাকে ফেরত আনা হয়তো যাবে না, কিন্তু কিছু একটা করা যাবে যাতে এরকম ঘটনা বারবার না ঘটে। সো জাস্টিস ফর আরজি কর। তো এতটাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই গাইস।